সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে ভালোবাসা বা বিয়ের সম্পর্কে আমরা যখন থাকি তারপরে আমাদের হয়তো কিছু টানাপোড়েন সৃষ্টি হলো যার জন্য সম্পর্কটা ভেঙে গেল। এখন এই যে ভেঙে গেল বা ব্রেকআপ হলো, তারপরে আমরা কি আবার নতুন সম্পর্কে গেলাম কি না সেরকম হতে পারে, নাও যেতে পারে, কিন্তু সেই সম্পর্কটা আমি পেছনে ফেলে রেখে এসেছি। তো তার সাথে একবার ব্রেকআপের পরে তার সাথে কি বন্ধুত্ব বজায় রাখাটা ঠিক আছে? দেখা গেল এরপরে আমার আবার নতুন সম্পর্ক হয়েছে বা আমি বিবাহিত হয়েছি অন্য কারোর সাথে, কিন্তু ব্রেকআপ যার সাথে হলো তার সঙ্গে সম্পর্কটি সম্পূর্ণ ছিন্ন করতে পারছি না। আমাদের সম্পর্কটি আবার ছোট ছোট কথা থেকে শুরু হয়ে গেল। আমরা সেটা বন্ধুত্ব বলবো না, ভালোবাসার সম্পর্ক আবার শুরু হলো, সেখানে একটা হয়তো গ্রে এরিয়া থাকতে পারে। কিন্তু সেটি যখন ঘটে যে তার সঙ্গে ব্রেকআপের পরে আবার আমরা বন্ধুত্ব রাখছি, সেটি কি আসলে করা উচিত কি না, বা করলে সেটা কোনো আমাদের জীবনে কোনো জটিল একটা অবস্থা সৃষ্টি করতে পারে কিনা। যাই হোক, আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে আছেন আমাদের সাথে। একজন হচ্ছে কামাল চৌধুরী, তোমাকে স্বাগত। কামাল একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আর আছে মঞ্জিয়া মোস্তাক। মঞ্জিয়া হচ্ছে একজন সাইকোসোশ্যাল কাউন্সিলর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এবং লেকচারার হিসেবে কাজ করছে। মঞ্জিয়া, তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। তো আমি ফ্লোরটা ওপেন করে দিচ্ছি, যে ইচ্ছে সে বলো, যে শুরু করতে চাও। বিষয়টা দুটো পার্ট, একটা বলেছেন যে বিবাহিত সম্পর্কে, বৈবাহিক সম্পর্ক, আর একটা হলো ভালোবাসার সম্পর্ক। দুটো ভিন্ন ক্ষেত্র। তো বৈবাহিক সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক উভয় ক্ষেত্রে তো দুটো পক্ষ আছে। তো দুপক্ষ, বিষয়টা অনেকটা দুপক্ষের সম্মতিরও একটা বিষয় আছে। তারা দুই পক্ষই যদি চায় যে সম্পর্কটা ছিন্ন হয়ে যাওয়ার পরও তাদের যোগাযোগ থাকবে, সেক্ষেত্রে তাদেরই একটা বোঝাপড়া করে যেতে হতে পারে। তবে যেহেতু এখানে আরও কতগুলো ইস্যু আছে, যেমন আমাদের দেশের প্রেক্ষিতে যদি আমি দেখি, বৈবাহিক সম্পর্কগুলো যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ দুপক্ষের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফ দুপক্ষের মধ্যে ডিভোর্স বা তালাক বা বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এই বিবাহ বিচ্ছেদের আগে কিন্তু অনেক ধরনের তিক্ততার বিষয়গুলো আসে। অনেক ধরনের সেখানে অর্থনৈতিক বঞ্চনা থাকতে পারে, অবিশ্বস্ততা থাকতে পারে কোনো এক পক্ষের, ডোমেস্টিক ভায়োলেন্স বা যে নির্যাতনের বিষয়গুলো থাকে, অর্থাৎ অনেক ধরনের ট্রমা থাকে, অনেক তিক্ততা থাকে। তো সেক্ষেত্রে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পরও তাদের মধ্যে সম্পর্ক না থাকাটাই স্বাভাবিক, এবং কোনো না কোনো এক পক্ষ অবশ্যই চাইবে অন্য পক্ষ থেকে দূরে থাকার জন্য, নিরাপদ থাকার জন্য, কারণ তাকে দেখলে হয়তো তার ভেতরে ট্রমাটা আবার ফিরে আসতে পারে। তবে যেহেতু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আরেকটা বিষয় এখানে আসে, সন্তানের বিষয়টা। তো সন্তান ছোট থাকলে এক ধরনের মায়ের কাছে থাকবে, বা আবার বড় হলে কার কাছে থাকবে। ছেলে সন্তান হলে দেখা যায় যে বাবার কাছে থাকছে, বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যেটা কমনলি দেখি। তো সেক্ষেত্রে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেলে সন্তানদের উপর আবার কিন্তু একটা প্রভাব থাকে, এবং কোনো এক পক্ষ যদি সন্তানের দখলদারিত্ব দাবি করেন, সেটা আমার মনে হয় না ঠিক হবে। সেখানে দু পক্ষেরই সন্তানের সাথে যোগাযোগ থাকাটা আমরা মনে করি ভালো সন্তানের জন্য। আর ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে তো বলাই যায় যে অনেক সময় যদি দুই পক্ষের পরস্পর সম্মতিক্রমেই বিচ্ছিন্নতা আসে, তারা একে অন্যের পরে দেখা যায় যে আমরা ঠিক আছে আমাদের সম্পর্কটা না থাকলো, কিন্তু বন্ধু হিসাবে থাকতে পারি। তো এই বন্ধুত্বটা কিভাবে হবে, বা এই বন্ধুত্ব থেকে পরে অন্য আরও বিষয় আসবে কিনা, কারণ এখানে জেলাসি, ঈর্ষাপরতা কাজ করতে পারে। তো আমার দৃষ্টিতে এটাই আমি মনে করি যে এই দুই পক্ষের বোঝাপড়ার উপরে কিছুটা নির্ভর করবে, এবং সম্পর্কটা বিচ্ছিন্ন হওয়ার কি প্রেক্ষাপট ছিল সেটাও এখানে গুরুত্বপূর্ণ হবে। ওকে, একটু যদি মঞ্জিয়া ফোনটা নিয়ে আসি। হ্যাঁ, তুমি একটু মনে করে রাখো, যদি বিবাহিত হয় পরে, তখন সেটি আবার তার পার্টনার কিছু অসুবিধা ফিল করতে পারে, আর ওই জায়গাটা যদি একটু কভার করো। আমরা একটু ফোন নিয়ে আসছি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, একটু জোরে বলতে হবে, যে শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, হ্যালো, একটু টেলিভিশনের ভলিউমটা 0 করে দিতে হবে। হ্যালো
হ্যালো, একটু বোধহয় কানেকশনের সমস্যা হচ্ছে, আরেকবার একটু চেষ্টা করতে হবে। আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছি মনে হয়, আরেকবার চেষ্টা করতে হবে প্লিজ। হ্যাঁ, সো যেটা হয় যে অনেক সময় অনেক সময় হয় যে বিবাহিত সম্পর্কে আমি হয়তো চলে গেছি এবং যার সাথে বিবাহের আগে সম্পর্ক ছিল, বিয়ের আগে অনেক সময় আমরা মনে করি আচ্ছা আমরা বন্ধু হিসেবে থাকতে পারি কিনা, কিন্তু দেখা যায় রিয়েলিটিতে আমরা যখন কাউন্সেলিংয়ে যখন আসে তখন দেখছি যে আসলে বন্ধুত্ব সম্পর্কটা, যার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল তার সাথে বন্ধুত্বের সম্পর্কে যাওয়াটা ডিফিকাল্ট, বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্কে কিন্তু যাওয়াটা ইজি। সো যেটা হয় যখন আমি বন্ধু হিসেবে ভাবছি তখন কিন্তু ওই যে ওখানে স্যার যেটা বললেন ট্রমাও কাজ করে, নেতিবাচক অভিজ্ঞতাও আছে, আবার ইতিবাচকও আছে। সো একটু থাকে না যে ওই মানুষের সম্পর্কে জানতে ইচ্ছা করে, কিউরিয়াস হয়ে যায় আমরা, অতীতের মেমোরিগুলো মনে পড়ে, তখন আমার নতুন সম্পর্কে, সেটা আমি বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বলি বা আমি যদি আরেকটা সম্পর্কে যাই বিয়ের আগে প্রেমের সম্পর্কে, সেখানে দেখা যাবে যে আমি আমার সম্পর্কের উপরে মানে বর্তমান সম্পর্কের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে, একটা ইমোশনাল কমপ্লিকেশন কাজ করে আর কি। আমি হয়তো সরি আবার থামালাম, লাইন অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায় খালি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। শিওর, প্লিজ। আমি এর আগেও কথা বলছিলাম কিন্তু আমি এর কোনো প্রতিকার পাইনি। যে দৈহিক স্বামী স্ত্রীর যে দৈনিক মিলনের সময় আমার বীর্য দ্রুত বীজ পড়ে যায়, এটার সমাধান কি ওষুধ খেলে আমি সমাধান পাবো? কতদিনের বিবাহিত জীবন? বিবাহিত জীবন ম্যাডাম আমার প্রায় দীর্ঘ 25 বছর। 25 বছর। বর্তমানে এখন বয়স কত? বর্তমানে এখন বয়স 44। 44। আর এই যে এটাকে মানে ইংরেজিতে বলা হয় প্রিমেচিওর ইজাকুলেশন, এটা কি বিয়ের পর থেকে এরকম ছিল নাকি বয়স বাড়ার সঙ্গে এটা হয়েছে? এটা সম্ভবত আমি দীর্ঘ 4-5 বছর যাবত এই প্রবলেমটা পড়তেছি। তার আগে এরকম ছিল না, তাই তো? জি 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 জি। আচ্ছা, তো এই জন্য আমার স্ত্রীর সাথে একটু অনেক সময় আমার স্ত্রী অনীহা করে বা রাগ করে, হ্যাঁ এরকম কিছু। কারণ স্ত্রীর জন্য তো এটা অসুবিধা হচ্ছে। স্ত্রীর বয়সটা কত এখন? জি 35। 35। স্ত্রী কি সঙ্গে আছেন, বসে আছেন? না, জি উনি গ্রামে থাকেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো গ্রামে থাকলে মানে স্বামী স্ত্রী একসঙ্গে মানে বসবাস করা হচ্ছে না, মানে দুজন আলাদা জায়গাতে? জি উনি গ্রামে থাকে, আমি শহরে থাকি। কতদিন পর পর যাওয়া হচ্ছে গ্রামে? গ্রামে এক সপ্তাহ পর পর যাওয়া পরে। এক সপ্তাহ পর পর। সো এটা আগে মোটামুটি ভালো ছিল, কিন্তু গত গত 4-5 বছর ধরে এরকম হচ্ছে, তাই তো? হ্যাঁ জি হ্যাঁ, সেটা নিয়ে স্ত্রীও একটু অসন্তুষ্টি প্রকাশ করছেন। এবং এটার জন্য কোনো ডাক্তার কি কনসাল্ট করা হয়েছিল? না, আমি আসলে এই জিনিসটা নিয়ে আসলে যাই নাই ডাক্তারের কাছে, যে কি বলবো বা কি পরামর্শ নেব, এই জন্য আমি যাই নাই। ওকে, কোনো ডাক্তারকে দেখানো হয়নি আর কি, তাই তো? সেটা আমার দেখাতে হবে কিনা, বা আমার স্ত্রীর তো কোনো প্রবলেম নাই, সমস্যাটা হয়তো সম্ভবত আমার। সেই কোনো দুশ্চিন্তা কাজ করে কি ভিতরে? আমার দুশ্চিন্তা তো কাজ করে, যদি আমরা স্বামী স্ত্রী যদি দৈহিক মিলনে যদি একটা স্ত্রী যদি তার পরিপূর্ণ তার না এই আনন্দ ফুর্তি না করতে পারলাম, তখন মনে করেন যে খুব অনীহা করে আর কি। না, সেটা তো বুঝেছি। এমনি দুশ্চিন্তাগ্রস্ততা আছে কিনা? অনেকে আছে না একটু অন্য ব্যাপার নিয়ে, শুধু এই ব্যাপারটা না, অন্য ব্যাপার নিয়ে একটু দুশ্চিন্তা বেশি কাজ করে, সেটা কি আছে? নাই। আচ্ছা, ছেলে মেয়ে আছে? জি ছেলে মেয়ে আছে। কত বড় ওরা? আমার 2 ছেলে 2 মেয়ে। ছেলের বয়স 22 বছর। ছেলের বয়স 22, 2 ছেলে 2 মেয়ে? জি। আচ্ছা, বড় ছেলের বয়স 22 না? জি। আচ্ছা, সবচেয়ে ছোট জনের বয়স কত? এদের বয়স 4 বছর। এই যে ফেব্রুয়ারি মাসে 4 বছর পূর্ণ হবে। 4 বছর পুরো হবে। আচ্ছা, কিন্তু এই সমস্যাটা 4-5 বছর ধরেই হচ্ছে তো, তাই না? জি জি।
মানে এটা কি অল্প অল্প করে শুরু হয়েছে নাকি হঠাৎ করে বেশি হয়ে গেছে, বেশি বেশি প্রবলেম? আসলে সঠিক বলতে পারবো না। এখন মনে করেন যখন আমরা দৈনিক মিলনে যাই তখনই আমার এই প্রবলেমটা দেখা দেয় আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। একটু লাইনে থাকতে হবে, কোনো প্রশ্ন থাকলে করো। কামালের প্রশ্ন আছে? একটু জানার ছিল আপনার বয়সটা আবার একটু বলবেন, কত বয়স এই মুহূর্তে আপনার? আমার 44। 44। আর আপনার ওয়াইফের বয়স 35? জি। আচ্ছা, আপনার কোনো শারীরিক কোনো সমস্যা রিসেন্টলি ধরা পড়েছে? না বন্ধ দাদা, ওই বড় কাজে ব্যস্ত, সরি। আপনার কোনো শারীরিক সমস্যা ধরা পড়েছে গত কয়েক বছরে কোনো? জি না, এরকম কোনো সামরিক সমস্যা তো আমি শরীরে দেখা পাইনি। ডায়াবেটিস? এমনি ডায়াবেটিস বা অন্য ব্লাড প্রেশার বা অন্য কোনো ধরনের বিষয় কি আছে? এমনি হয়তো আমার একটু মাঝে মধ্যে একটু লো প্রেশার থাকে, আমার এমনি লো প্রেশার। আচ্ছা, এমনি বড় ধরনের কোনো সমস্যা নাই বলছেন? না, আল্লাহর মতে এরকম কোনো সমস্যা আমার দেখা দেয়নি। এমনিতে আপনার শারীরিক যেই সক্ষমতা অন্যান্য কার্যক্রম, মানে আপনি কি কিছু করছেন, ব্যবসা বা চাকরি? জি 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 জি, আমি ব্যবসা করতেছি। হ্যাঁ, এই যে ব্যবসা যে কাজগুলো করছেন আগের মতো কি শক্তি পান নাকি এখন ক্লান্ত হয়ে যান তাড়াতাড়ি? না, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতে ঠিকমতো আমি কাজকর্ম করতে পারি, কোনো দিক দিয়ে কোনো সমস্যা হয় না আল্লাহর মতে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার যে সমস্যাটা, এটাতে ঘাবড়ানোর কিছু নাই, পরে আমরা আলাপ করব। আচ্ছা, প্রশ্ন নাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তোমার প্রশ্ন? একটু জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে দুশ্চিন্তা তো হয়, তো বিগত 4-5 বছর ধরে কোন এই শারীরিক সম্পর্কের জায়গাটা ছাড়া আর কোনো বিষয় আছে যেটার কারণে আপনি অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকেন? না, এরকম কোনো দুশ্চিন্তা আমি পড়ি না বা পড়িও না এই পর্যন্ত। আচ্ছা, আর আপনার ঘুমটা কেমন হয় প্রতিদিন? আলহামদুলিল্লাহ ভরপুর ঘুম হয়। ঘুমের জন্য অনেক সময় আমি কাজও ফেল করি, দোকানে খুলতে পারি না। কতক্ষণ হয় ঘুম? 2-10 ঘন্টা 12 ঘন্টা ঘুমাইতে পারি, এই নিয়ে কোনো দুশ্চিন্তা হয় না আমার। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন জাস্ট ছোট্ট, যেটা হলো যখনই এই ঘটনাটা ঘটে আপনার ওয়াইফের কাছ থেকে কি কোনো খুব কটু বাক্য বা কোনো এমন কিছু শুনতে পান যেটা আপনার খুব মানসিকভাবে আঘাত করে? না, ওরকম কোনো কিছু পাই না। উনি কিছু বলেন আপনাকে? জি। উনি এটা নিয়ে কি আপনার সাথে কোনো কিছু বলেন, বকাঝকা করা বা কিছু বলা? বকাঝকা তো মন খারাপ করে আর কি, একটা স্ত্রী যদি তার পরিপূর্ণ না পায় মন খারাপ করে। উনি কখনো কিছু বলেছেন বা ওনার কে দেখে আপনার মনে হয়েছে? না 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 না, এরকম কিছু পাইনি, কিন্তু তারপরও নিজে থেকে তো বুঝি, বা অনেক সময় আমার সাথে কথা বলে যে এরকম কেন হয় তোমার। আচ্ছা আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। মন খারাপ করে আর কি, ঠিক আছে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অতিথিরা আলোচনা করবে, একটু আমাদের আলোচনা শুনলে ভালো হয়, আমাদের সবারই সহমর্মিতা থাকলো ব্যাপারটা নিয়ে। ওকে, হ্যাঁ, সো মুঞ্জে বলতে চাও আগে? প্রথমত অবশ্যই ধন্যবাদ দিব যে উনি পুরুষ হয়ে ওনার শারীরিক এই ইস্যুটা নিয়ে কথা বলছেন, কারণ অনেক সময় দেখা যায় এই টাইপের শারীরিক ইস্যুগুলো থাকলে ওয়াইফদের উপরে কিন্তু দোষ দেওয়া হয়, বা আমরা অনেক সময় ছেলেরা এটা বিশ্বাস করতে পারে না যে তাদের এটা প্রবলেম হতে পারে। সো সেই জায়গা থেকে তিনি যে সচেতন, ওটা ভালো লাগলো, এবং স্ত্রীর আবেগকে উনি সম্মান করছেন। জি জি, সেই জায়গাটা ভালো লাগলো। একটা জায়গা মনে হলো যে উনি মেডিসিন, মানে ডাক্তার দেখাতে পারেন, চিকিৎসক, যেহেতু উনি বলছেন যে ইস্যুটা 4-5 বছর ধরে হচ্ছে। আর পাশাপাশি উনি বলছিলেন যে মানসিক ডাক্তারের কাছে যাবে, মেডিসিন স্পেশালিস্টের কাছেই প্রথমে যাবার পরে অনেকেই আছেন আমাদের এখানে সেক্স থেরাপি নিয়েও কাজ করেন, সাইকিয়াট্রিস্টরা আছেন, সেটাও হতে পারে। তো ডাক্তারের কাছে গেলে হয়তো ডাক্তার বেটার অ্যাসেস করে বলতে পারবেন। যদি এটা হয় যে ওনার শারীরিক কোনো ইস্যুস, মানে হরমোনাল কোনো ইস্যু, তখন মেডিসিন দিবেন। যদি এমন হয় যে না, উনি শারীরিক সম্পর্কে যাবার সময় ওনার হয়তো দুশ্চিন্তা কাজ করছে, ভয় কাজ করছে, ইন দ্যাট কেস হয়তো যদি শারীরিক কোনো অসুস্থতা না থেকে থাকে, তাহলে এটা ওনার হয়তো কোনো একটা মানসিক মানে কিছু একটা ইস্যু থেকে হয়তো হতে পারে। ইন দ্যাট কেস উনি হয়তো সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। কিছু জায়গায় ইম্পর্টেন্ট ওনার বয়সটা, যেহেতু উনি 44 বছর বয়স, তো এই সময়টাতে একটু মানসিক চাপ
কম থাকা, লাইফস্টাইলটা একটু চেঞ্জ আনা। আমরা অনেক সময় উনি বলছিলেন 12 ঘন্টার মতো ঘুমান, বেশি ঘুমানোও কিন্তু আবার আমাদের জন্য ভালো না। সো অ্যাটলিস্ট 8 ঘন্টার মতো আমরা ঘুম, হ্যাঁ, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারেন। একটু ব্যায়াম করা, নিজের Exactly. শরীরটাকে মানে হয় না যে সুস্থ রাখা সব দিক থেকে, সুস্থ রাখা, মানে খাওয়া ব্যায়াম করা, দাওয়া। হাঁটাহাঁটি করা। আমরা একটু জিজ্ঞেস করিনি অবশ্য সেরকম আছে কিনা, কোনো সুস্থ চর্চা আছে কিনা। হ্যাঁ, এই জায়গাটা এবং আত্মবিশ্বাসের উপরে কিন্তু এটার একটা বড় প্রভাব পড়ে। অনেক সময় দেখা যায় যে এটার কারণে নিজেকে আমি হয়তো অনেক ছোট করে দেখছি। তো সেই জায়গাটাতে নিজের সত্তাটার, এটা যে আপনার একটা একটা মানে একটা ইস্যু, এটা আপনার মানে আপনাকে ডিফাইন করে না, আপনার সত্তা পুরোটাকে। সো অনেক সময় আমাদের আত্মবিশ্বাস কমে যায়। সো এবং দেখা যায় পরবর্তীতে অন্যান্য কাজগুলোতে এটা প্রভাব দেখা যায় যে আমি তো পারি না, আমার দ্বারা তো হয় না। সো এই কথাগুলো যদি নিজের ভিতরে আসে, নিজেকে একটু ইতিবাচকভাবে বলা যে এইটা মানেই না যে আমি অন্য জায়গায় আমি অক্ষম, অবভিয়াসলি না। এবং ওয়াইফের জায়গাটা থেকে বলবো যে সাপোর্টটা প্রয়োজন যখন উনি ট্রাই করছেন, কারণ উনি তো ওনার ওয়াইফে, যেটা ম্যাম বললেন যে আবেগটাকে বেশ রেসপেক্ট করছেন। সো সেই জায়গা থেকে ওয়াইফ যদি শ্রদ্ধাশীল হয়ে তাকে সাপোর্ট করেন, অ্যাপ্রিসিয়েট করেন, হতে পারে এই জায়গাটাতে ওনার অ্যাংজাইটি বা মানসিক চাপ অনেক সময় থাকে, পারফরমেন্স অ্যাংজাইটি, এটা মানে কমে যেতে পারফরমেন্স পারে। অ্যাংজাইটি তো থাকেই। আরেকটা হচ্ছে যে যেহেতু রিপিটেডলি হচ্ছে, একটা ভয় কিন্তু ঢুকে যায়। সেই ভয়টাকে কাটানোর জন্য একটু সাইকোলজিক্যাল হেল্প নিলেও ভালো হয় আর কি। অ্যাবসলিউটলি। এবং যেটা যে ওয়াইফের জায়গা থেকেও কাপল সেশনও হতে পারে, কাউন্সিলিং, যেখানে ওনারা দুজন মিলে এই বিষয়টা নিয়ে ওপেনলি কথা বলতে পারেন। সেটাই না, বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়টা মঞ্জিয়া বলে দিয়েছে। তো উনি তুমি যেহেতু এখনো বলছিলে ঘাবড়ানোর কিছু নেই, ও তোমাকে শুনছেন, থামিয়ে ওনাকে যাতে দিয়েছিলাম। একটু বলা যে উনি যে সমস্যাটার কথা বলেছেন সেটা পৃথিবীতে বলা হয় যে পুরুষদের সেক্সুয়াল প্রবলেমের মধ্যে সবচেয়ে কমন, এবং এটার সমাধানও আছে। তো এটাই বলছিলাম যে ঘাবড়ানোর কিছু নেই, এটা অবশ্যই সমাধানের আছে। তো বিষয়টা নিয়ে যারা মূলত সেক্স থেরাপি দেয়, সেগুলো সেটা পাওয়া খুব মুশকিল আসলে। যদি ফিজিক্যাল কোনো সমস্যা না হয়, যে জন্য আমরা জিজ্ঞেস করলাম যে ডায়াবেটিস আছে কিনা, কারণ ডায়াবেটিস বা এই ধরনের সমস্যা হলে বয়সের সাথে সাথে পারফরমেন্স এমনি একটু পড়ে যায়। আর আরেকটা বিষয় যেটা আপনিও বলেছেন যে ভয় ভিতরে একবার ফেল করলে বা মাল্টিপল টাইম ফেল করলে আত্মবিশ্বাসটা চলে যায়, ভয়টা তৈরি হয়। তো সেটাও কাটানোর কিন্তু ব্যবস্থা আছে। যারা সেক্স থেরাপিস্ট তারা কিন্তু সুন্দরভাবে ওনাকে অ্যাড্রেস করবে, এবং উনি এবং ওনার পার্টনার দুজনের সাথেই হয়তো কথা বলার দরকার হবে। আরেকটা বিষয় আছে যে এখানে হয়তো ওনার ট্র্যাডিশনাল যেইভাবে উনি বিষয়টা দুজনের মধ্যে একটা ছিল, দুজনের সম্পর্কের ভিতরে ট্র্যাডিশনাল ওয়েতে ওনারা বিষয়টা উপভোগ করতেন, সেখানে কোনো পরিবর্তন আনার একটা বিষয়, সেটাও একটা বিষয় আছে। মানে যেটাকে আমরা ফোর প্লে বলছি, যে হয়তো ফোর প্লেটা যেটা হয় যে মানে অ্যাকশনের আগে যে দুজন দুজনকে উত্তেজিত করা, সেই জায়গাটাতে একটু সময় বেশি নেওয়াটা ভালো। অবশ্যই অ্যাসেস করতে হবে ওনারা কিভাবে এখন বিষয়টা করছেন। যিনি সেক্স থেরাপি উনি ডিটেইলসে জানতে চাইবেন, তো ওনাকে আমি বলবো যে যেহেতু এখানে খুব স্বল্প কথায় সব কথা বলা সম্ভব না, বাট সমস্যাটার সমাধান আছে। এবং উনি যদি একজন আমাদের সেক্স থেরাপি ক্লিনিক কিন্তু অনেকখানে আছে, বিএসএমএমইউতে আছে, ইভেন সাইকোলজিস্টের কাছে গেলেও যারা আছেন তারাও হেল্প করবেন। ওনারা কিন্তু সুন্দরভাবে ভেঙে ভেঙে ওনাকে বলে দেবেন যে কিভাবে আপনি আপনার আত্মবিশ্বাসটা ফিরে পাবেন এবং কি পদ্ধতিগুলো ব্যবহার করবেন। তো সেদিক থেকে আমি বলবো যে অবশ্যই এটা দ্বিধা না করে উনি একজন বিশেষজ্ঞ সেক্স থেরাপিস্ট বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন, সাইকোলজি যারা প্রশিক্ষণ প্রাপ্ত আর কি। ওকে, আমরা একটু ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি বরাবরের মতন। সুপ্রিয় দর্শক, ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরেই সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, শুরু করছি আবার সিনোরা আমি এখন কি করব বিরতির পরে। আর আমাদের আজকে যেটা আলোচনার বিষয়বস্তু দিয়ে শুরু করেছিলাম, যে বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেটি ছিল যে আমরা যখন ব্রেকআপ হয়ে যাবে আমাদের সম্পর্কে, বিবাহিতই হোক বা ভালোবাসার সম্পর্কেই হোক, আমরা সেই মানুষটির সাথে যার সাথে ব্রেকআপ হয়েছে তার সাথে আবার বন্ধুত্ব রক্ষা করে চলবো কিনা, সেটি কোনো জটিলতা সৃষ্টি করবে কিনা আমাদের জীবনে। তো সেটি নিয়ে কিছুটা আলোচনা করেছে আমাদের যারা অতিথি আছে তারা। আর আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন মাঝখানে, সেটা নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। আমার মনে হয় মোটামুটি দুজনেই বলার সুযোগ পেয়েছে ওরা।
তো আমাদের ফোন না যদি থাকে হাতে, তাহলে মনজিয়া তুমি যেখানে তোমাকে থামিয়ে দিয়েছিলাম সেখান থেকে বলো। তো অতটুকু যেটা বলছিলাম যে তখন দেখা যায় যে যে সম্পর্কে আমি বর্তমানে আছি, সেটা বিয়ের পরে হোক অথবা নতুন ভালোবাসার সম্পর্কে, সেটার উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে, তুলনা চলে আসে। অনেক সময় দেখা যায় যে অপরাধ বোধে ভুগছি, কেনই মানুষের সাথে কথা বলছি, এবং ওই সম্পর্কটাকে আসলে বন্ধুত্ব বলবো না ভালোবাসার সম্পর্ক বলবো যেটাকে ছেড়ে এসেছি, সেই জায়গাটা কাজ করে। সো এটা আসলে একটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এর জন্য বলা হয় যে এটা বেটার যখন আপনি মুভ অন করছেন বা অন্য একটি সম্পর্কে জড়িয়ে গেছেন, তখন আপনার প্রাক্তনের সাথে সম্পর্ক না রাখাটা। এবং যদি প্রাক্তন খুব মিস করতে থাকে তখন কি করবে? এটা ডিফিকাল্ট হয়, যেটা অবভিয়াসলি সত্যি যে না বলাটা। এবং আমাদের কালচারে কিন্তু, থ্যাংক ইউ ম্যাম বলার জন্য, আমাদের কালচারে আমরা না বলতে পারি না। এবং বিশেষ করে যেই মানুষের সাথে হয়তো আমার ইতিবাচক সম্পর্ক ছিল, একটা ভালো সম্পর্ক, ইন দ্যাট কেস অনেক সময় রিকোয়েস্ট করলে আচ্ছা ঠিক আছে একবার দেখা করি না, কি হবে, সো কিউরিয়াসিটি কাজ করে, বা বারবার রিকোয়েস্ট করলে তখন হয়তো আমি রেসপন্স করছি। সো এই একটা রেসপন্স করার পরে কিন্তু দেখা যাচ্ছে অতীতের অনেক কিছুতে জড়িয়ে যাচ্ছি, সেই এটার মধ্যে মানে আবেগের মধ্যে ঢুকে যাচ্ছে। আরেকটা বিষয় আমি যদি একটু অ্যাড করি, যে অনেক সময় দেখা যায় সম্পর্ক ছিন্ন হয়ে গেছে কিন্তু একজন আরেকজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো করছে, হ্যাঁ স্টক করে, হ্যাঁ বলে আমাদেরকে, সে বলে কমেন্ট করছে, হ্যাঁ কমেন্টও করছে না, জাস্ট দেখছে সে কি করছে, কার সাথে কথা বলছে, কোথায় খাচ্ছে, এবং জাস্ট দেখাটার মধ্যেও হয়তো পেইন নিয়েও দেখছে অথবা জেলাসি থেকেও করছে সেটা। গুড পয়েন্ট। জি, এবং ইনিশিয়ালি অবভিয়াসলি এটা ডিফিকাল্ট হয়, কিন্তু না বলাটা খুব ইম্পর্টেন্ট। নিজের বাউন্ডারি বা সীমারেখাটা ক্রিয়েট করা, অনেক ইচ্ছে হবে, অ্যাট দ্য সেম টাইম নিজের ভালো এবং ওই পার্সনটা প্রাক্তনের ভালোর জন্য হলেও দুজনের জন্যই আসলে এটা ভালো। সো আরেকজন যদি নকও করে, সেই জায়গা থেকে আমি যেন না বলতে পারি। এবং পাশাপাশি অনেক সময় থাকে যে একই প্রফেশনে হয়তো আমরা আছি বা একই জায়গায় আছি, সেই জায়গাটাতেও একটু লিমিটেড করা, যে যতটুকু যদি কথা বলতেই হয় অফিসিয়াল বা প্রফেশনাল, সো নিজের সাথে একটু কমিটেড থাকা যে আমি আসলে কতটুকু কথা বলবো, তবে ডিস্টেন্স মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। এবং স্যার যেটা বলছিলেন যে ডিভোর্স হয়ে গেলে বাবা মা হিসেবে তো সন্তানের দায়িত্ব শেয়ার করার জন্য দেখা করতেই হয়, সেখানেও এগেইন সেই বাউন্ডারিটা যে আমি আসলে কতটুকু তার সাথে ইনভলভ হব সেটা নিয়ে ভাবা দরকার। অনেক সময় আমি যেমন অ্যাডোলেসেন্টদের ভিতরে দেখি, কিশোর কিশোরীদের ভিতরে, যে যখন তার একজন ছেড়ে যেতে চাচ্ছে, আর একজন হয়তো বলছে ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিব, কিন্তু যতদিন না আমি এই কষ্ট থেকে চলে আসছি তুমি আমার সাথে বন্ধু হয়ে থাকো বা কমিউনিকেশনে থাকো। সো এই কমিউনিকেশনে থাকলে কিন্তু কখনোই আসলে এই সম্পর্কটা থেকে না আমি বের হয়ে আসতে পারছি, এবং বারবার দেখা যাচ্ছে আমি কষ্ট পাচ্ছি, আমার পড়াশোনায় সেটা ইম্প্যাক্ট পড়ছে, রিলেশনশিপে ইম্প্যাক্ট পড়ছে, সামনে আর মুভ অন করতে পারছি না। সো ইটস বেটার ডিস্টেন্সটা মেনটেন করা। সেটাই, মানে যত কষ্টই হোক, মানে সেটা নিজের সাথে একটা মানে নিজের সঙ্গে বোঝাপড়া করা, এবং একটা পর্যায়ে কিন্তু আসলে আর ওই ফিলিংটা থাকে না। আস্তে 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 যদি দূরত্বটা বেড়ে যায়, তখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে হিলও হয়ে যায়, আমরাও অভ্যস্ত হতে থাকি আর কি। একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। ভালো আছেন? হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম, আমি তো আপনাদের এই অনুষ্ঠানের অনেক ভক্ত, দেখে নিজেকে আসলে অনেকভাবে আপনাদের এই পরামর্শ শুনে করার চেষ্টা করি, কিন্তু আসলে আমি একটা বিষয়, আমি খুব মানসিকভাবে খুব অস্বস্তি বোধ করতেছি এবং খুব নিজের খুব খারাপ লাগতেছে যে আমি আসলে এখন কি করবো, মানে কি করছি নিজেকে ট্যাকেল করতে পারছি না, অনেক মানসিকভাবে খুব প্রবলেম হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, এই জন্য একটু পরামর্শ নিতে চাচ্ছিলাম, আসলে আমার কিভাবে কি করলে সমাধানের কাছে যেতে পারবো। ওকে, যেমন আমার দুটো ছেলে মেয়ে, আমি ওরা পড়ালেখা করে, কিন্তু এখন আমি হঠাৎ এই দেশের এই পরিবেশের দেখা যাচ্ছে আমি আগে অর্থনৈতিক ভাবে মোটামুটি স্বাবলম্বী ছিলাম, তারপর থেকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন ক্ষেত্রে আমার এই পয়সা করে একটু আটকে যাচ্ছে, কিন্তু এখন খুব একটু লাউডার বলা যায়, একটু মাউথ পিসের কাছে একটু মুখটা এনে।
ও আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ জি, এখন বেটার। হ্যাঁ আমি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি যে আমি এখন আসলে কি করব। মানসিকভাবে একটু বিপর্যস্ত লাগছে। হ্যাঁ হ্যাঁ, যে আমি কি করব এখন, আমার খুব মানে এত খারাপ লাগছে যে না আমার এটা ভালো নিজেকে অস্থির মনে হচ্ছে। কারণ আমি খুব মানে একটু পরোপকারী মানসিকতার মানুষ ছিলাম, যে মানুষকে হেল্প করে, মানুষকে কিছু দিয়ে অনেক আনন্দ পেতাম, কিন্তু কারো কাছে হাতটা কিছু বলা যখন, ওটা আমার কাছে নিজের কাছে অনেক ছোট মনে হয়, যে না আমি কেন তাকে বলবো, কেন ই করবো, যদি সে আবার আমাকে আন্ডার এস্টিমেট করে, অথবা একটু অর্থনৈতিক সংকট হচ্ছে নাকি? জি জি জি, এখন একটু অর্থনৈতিক সংকট হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আমার এই পরিবারের চাহিদা মেটাইতে পারতেছি না তারা যেভাবে, তখন নিজের কাছে খুব খারাপ লাগতেছে, অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, যে আমি কি করবো, দেখা যাচ্ছে এটা আমার সাময়িক প্রবলেম হবে, 2-3 মাস পর দেখা গেল আবার আমি একটু ভালো হবে, কিন্তু এইটুক সময় আমি মেনে নিতে পারতেছি না। পরে মাঝে মাঝে এই আল্লাহর সাথেও আমি অনেক বার্গেনিং করি, ওনাকে অনেক স্মরণ করি যে আল্লাহ আমি তো জীবনে কখনো কোনো অন্যায় করি না, মানুষকে উপকার করি, কিন্তু আমার এই দুঃসময়ে তুমি কেন পাশে দাও, মানুষকে আমি কি করবো এখন, মানে তার সাথে অনেক বার্গেনিং করি, যে আমি আসলে তখন নিজেকে নিজে সামলাইতে পারি না অনেক সময়, যে সন্তানের কষ্ট দেখলে তাদের চাহিদা মেটাইতে বলে অনেক কষ্ট হয় আমার। যে আমি মানে কি জবের জায়গাতে কোনো সমস্যা হয়েছে নাকি? না না, জবের সমস্যা হচ্ছে না, যেমন আমরা জব করি না, আমি ব্যবসায়ী করি, সেখানে দেখা গেল আমার বিল টিল আটকে আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কারণে এই গভর্নমেন্টের এই কারণে বিভিন্ন জায়গায় সমাধান হতে সময় লাগতেছে। আচ্ছা, হ্যাঁ একটা পরিবর্তন এসছে দেশে, ওটার কারণে কিছু টাকা পয়সা আটকে গেছে, তাই কি? জি জি জি, আচ্ছা ওকে। এখন আমি এইটুক সময় আমি খুব মানসিক ভাবে মনে হচ্ছে যে আমি আসলে খুব, যদি এখন কি করব, মানে নিজেকে ট্যাকেল করতে পারছি না, যে খুব হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি। কে কে আছেন পরিবারে? আমার পরিবারে আমার আমার 2 সন্তান, আমার ওয়াইফ। হ্যাঁ মানে সন্তান কতজন? একজন ক্লাস 10-এ পড়ে, আর একজন ক্লাস 3-তে এবার। আচ্ছা আচ্ছা। আর স্ত্রী কিছু করছেন, বাইরে কাজ চাকরি করছেন? না না না, সে এখানে সেও করতেছে, বুঝতেছে, কিন্তু আমি ওদের বুঝতে দিতে চাই না, যে না ওরা যদি বোঝে, কিন্তু আসলে পরিস্থিতির শিকার অনেক সময় ওদের মানে বুঝে ফেলাই, কিন্তু ওদেরকে এতে কোনো মানসিক প্রবলেম না হয়, আমি এইটু চিন্তায় থাকি যে এদের যদি কোনো প্রবলেম হয়ে যায় মানসিক ভাবে, আগে অনেক যা চাইছে, যখন যা করছে সেইভাবে সচ্ছল ভাবে চলছে, সুন্দর যা চাইছে, কিন্তু ইচ্ছা করতেছে ওদের এখন আমি সেইটা মেটাইতে পারতেছি না। তখন ওরা বুঝলেও আমি বুঝতেছি যে ওরা অনেক কষ্ট পাচ্ছে, ওদের মন খুব খারাপ হচ্ছে, কিন্তু এই জন্য চিন্তা করি যে এদের কি কোনো প্রবলেম হবে কিনা পরবর্তীতে। হ্যাঁ, কিন্তু ওদের সাথে খোলাখুলিভাবে আলোচনা করতে কি অসুবিধা লাগছে? আমার তো আমি ওই তো চিন্তায় থাকি, এদের সাথে খোলামেলা আলোচনা করলে ওরা অনেক সময় বুঝে ফেলায়, যদি আবার এদের কোনো মানসিক কোনো প্রবলেম হবে কি প্রবলেম হবে, ওরা তো বরং ওরা এখন অন্ধকারে আছে, তাই না? এখন তো জানতে পারছে না যে বাবা তো আগে দিয়েছেন, এখন কেন দিতে পারছেন না। এটাতে বরং প্রবলেম বেশি হওয়ার কথা, যখন ওরা কনফিউজ থাকে। কিন্তু ওদের কাছে সত্যিকারের চিত্রটা তুলে ধরাটা দরকার না, যে আসলে বাবা তো আগে করেছেন, আমি তোমাদেরকে যখন তোমরা যেটা চেয়েছো আমি চেষ্টা করেছি পূরণ করতে, এখন আমি একটু অসুবিধায় পড়ে গেছি। এটা তো সন্তানদের সহই আলোচনা করা দরকার, এবং যাতে করে ওরা কনফিউজ না থাকে। কনফিউশনটা বরং মানসিক সমস্যা বেশি তৈরি করার কথা, তাই না? ওদেরকে অন্ধকারে রাখছি তো আমরা, তাই না? এটা তো বাচ্চাদের সাথে আমি তো মনে করি সংসারের আয় ব্যয়ও বাচ্চাদের জানা দরকার, যত ছোটই হোক। হ্যাঁ, ওরা তো ভবিষ্যতে বরং ওদের এটা দিয়ে ওদের আরো হয় না যে ওরা আরো বেশি ম্যাচিওর হয় সব জায়গাতে। অর্থনীতি কিভাবে মানে করতে হয়, ম্যানেজ করতে হয়, আমরা খরচ কত আমাদের পরিবারে, আমাদের ব্যয় কত, আয় কত, সেই জায়গাগুলো বাচ্চাদেরকে আমরা কেন অন্ধকারে রেখে দিই আমি বুঝি না। ওদের সঙ্গে নিয়ে, এটাই তো পরিবার, যে পরিবারের সবগুলো মানুষ জানবে। আর যে বাচ্চাটা 3-তে পড়ে, ওর বয়স তো এখন নিশ্চয়ই 8-9 বছর, তাই না? হ্যালো, জি 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 জি, 8 বছর চলে, ও 8 বছর হয়তো ক্রস করে অনেক সময় যে বাবা। হ্যাঁ, এবং সেকেন্ড বাচ্চাগুলো কিন্তু ম্যাচিওর হয় বেশি প্রথম জনের তুলনায়।
আমি তখন অনেক কষ্ট করছি, বাবা তোমার কি কষ্ট হচ্ছে, এটা ঠিক আছে, তুমি এটা তাহলে এখন দিও না, তোমার হইলে তুমি আমাকে দিও না, কিন্তু সেটা কষ্ট হচ্ছে না, মানে কষ্টটা না বলে আমার এখন আসলে আয়টা মানে ঠিকমতো হচ্ছে না, বিকজ কিছু টাকা আটকে গেছে, সেটা ওদের জানা ভালো, এটা ওদের ভবিষ্যতের জন্য বরং উপকারী হবে। যাই হোক, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। তো আমাদের কাছে প্রশ্নটা কি আজকে? ম্যাডাম এই যে আমি নিজে অনেক হতাগ্রস্ততা হয়ে যাচ্ছে, আমি নিজে মাঝে মাঝে চিন্তা করি যে এই লাইফটা তোমার না পারছে মানুষের কাছেও ছোট হইতে বলতে, যে না আমার এই দুর্বলতা, কেউ বিশ্বাসও করবে না ওইভাবে। যদি দেখা যায় কারোর কাছে হেল্প চাই, সে যদি করতেও চায়, যদি না করে, মানে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ঘুরি যে আমি বলবো কি বলবো না। আচ্ছা আচ্ছা, বুঝতে যে না পেরেছি। কি করবো, আত্মসম্মান প্রতি অনেকটা বেড়ে যাচ্ছে, বুঝছেন, যে না আমি এই কদিন জানি কেন বলবো, কিন্তু আবার দেখা যাচ্ছে সমাধানও করতে পারছি না। সেটাই, তখন খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার, নিজেকে খুব মনে হয় যে না আমি একটা দুর্ঘটনা করলে মনে হয় যে মারা যাই ভালো ছিল আগের, এরকম। হ্যাঁ, না বুঝেছি। আসলে এখন তো একটু আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি, তো একটা মধ্যবর্তী জায়গাতে রয়েছি, এখন অনেকেরই আসলে এই ধরনের অসুবিধায় পড়তে হয়েছে। একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। কামাল, একটা ভাবছিলাম যে মানে আপনি একটা সময় অনেক সফলভাবে ছিলেন, পরিবারের চাহিদাগুলো মেটাতে পারছিলেন, আজকে যে কারণেই হোক সেই অবস্থাটা নেই। আবার অন্যদিকে এটাও কি মানে পরিবারের আগে যে চাহিদা ছিল সেটাও কি আগের তুলনায় বেড়ে গেছে কিনা, বা আর্থিক যে বিষয়গুলো, খরচপাতি, আপনার আয় কমে গেছে বেশি নাকি চাহিদা বেড়ে গেছে বেশি, কোন বিষয়টা এখানে? না, আয়টাই একদম স্থবির হয়ে রয়েছে, যেটার পর বর্ষা দেখা গেল যে আমরা ইনভেস্ট করি, যেটা আমার মূলধন ছিল সেটা তো এখন ইনভেস্ট করা আছে, সেভাবে আশা ছিল এই প্রবলেমটা না হলে অনেক অ্যাভেলেবেল পয়সা হয়তো আমার কাছে, আবার আমার এটা থেকে যাতে এই প্রবলেমটা হতো না। আয় তো মানে, এবং আপনার চাহিদাটা একটু বাড়ছেই, বাচ্চার বয়স সংসারে সবাইই বাড়ে, কিন্তু সেই তুলনায় আমার আয়টাও একদম স্থগিত হয়ে রয়েছে, মানে থেমে আছে, যে সেই আশাটা। এবং আদার সাইড গুলো আমি ট্যাকল করে যে কারোর কাছে বলবো যে কিছু করে, কিন্তু সেটাও পারছি না। এটা কি এই যে কমে গেছে আয়টা, এটা কি কোনো সাময়িক কারণ, বা এখান থেকে রিকভার করার কোনো উপায় কি আপনি আছে? হ্যাঁ, আমার রিকভার করার দেখা গেল যে আমার 4 মান্থ, 5 মান্থ, 6 মান্থ এরকম সময় লাগতে পারে, কিন্তু হবে সেটা চিন্তা করতেছি, কারণ এই দেশের এই পরিস্থিতির কারণে আর কি হয় রয়েছে। কিন্তু এইটুক সময় আমি কাকে বলবো, কি করব, এই দুশ্চিন্তায় যে মানুষের কাছে ছোট হয়ে উঠবো, কিন্তু কাউকে বললে যদি আমাকে ডিনাই করে তখন আমার আত্মসম্মান বোধে অনেক কষ্ট পাবো, কিংবা হবে, এই যে মনের হতাশায় নিজেকে ট্যাকেল করতে পারছি না যে কি করব। হয়তো পরিবারে একটু কষ্ট হলে তাদের মুখের দিক তাকাইলে অনেক খারাপ লাগতেছে, যে হয়তো ওরা কষ্ট করতেছে, ওদের চাহিদাটা নাই করতে পারলো, কিন্তু আমার নিজেকে আমি নিজে ট্যাকেল করতে পারছি না যে কেন আজ এরকম হবে। আমার তো অনেক, আর আমি এখন মনে করছি জীবন অনেক ভুল করেছি, কেন এটা করলাম না, কেন এটা করলাম না। মাঝে মাঝে পরিবারও বলে তোমার এটা করা ঠিক হয় নাই, তুমি আগে বোঝো নাই, এখন এইগুলো করতেছে, এখন এই পরিবেশ কেন আসবে, আমাদের এই অবস্থা কেন হবে, মানে বিভিন্ন ভাবে প্রশ্ন। তখন আমার আরো যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমি চাই না যে ওকে বুঝতে দেই, যদি ওদের কোনো মানসিক সমস্যা হয়ে যায়। এইভাবে আমার নিজেকে খুব মানে কিসের ভিতর আছি মনে হচ্ছে যে ঠিক আছে। আমাদের অন্য একজন অতিথির কিছু প্রশ্ন আছে বোধহয়। আচ্ছা, আপনি বলছিলেন এই যে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, এবং এই যে বিষয়গুলো, আর্থিক যে ইস্যুগুলো আপনি ফেস করছেন, আপনার ওয়াইফ কি জানেন পুরোটা? হ্যাঁ, ও জানে, সবই জানে, কিন্তু ওনার জায়গা থেকে আপনার প্রতি সাপোর্টটা কেমন পাচ্ছেন আপনি? সাপোর্ট দিচ্ছে, মানে তার আসলে ওইভাবে কোথাও সেও ছোট হইতে চায় না কারোর কাছে, যে সেই বাচ্চাদের তাদের সামলাচ্ছে খুবই করে, যে তোমরা একটু করো, এই ঠিক হয়ে যাবে একদিন, একটু কষ্ট করতে হবে এখন। কিন্তু মনে মনে ওরও যখন কষ্ট হয় হয়তো বলে যে তোমার এই লাইফটা তুমি আগে কেন বোঝো না, বুঝতে পেরেছি, দিনগুলো আসতে পারে তোমার তখন। আমি আসলে ওই মানে ম্যাডাম
কি ওই যে যেটা বলছিলাম কোনো মানুষের কষ্ট দেখে কিন্তু এই দেখলে আমার একটু আওয়াজটা আবার কমে গেল, একটু আবার আগের মতো করে বল শুনছি। জি জি, আমার এই সমস্যা থেকে দেখা গেল পকেটে আমার টাকা আছে, অন্য একজন একটু কষ্টে আছে, আমি ওইটা দিয়ে চলে আসি যে না তুমি একটু ভালো থাকো, মানে পরে পরে ঠিক করে বাসায় এসে আমি বলি। ঠিক আছে ভাইয়া, একটু থামে দিচ্ছি, আই এম রিয়েলি সরি। আর একটা প্রশ্ন ছিল, আপনি যে বলছিলেন যে আপনার খুব হতাশাগ্রস্ত লাগে এবং পরিবারকে কিভাবে বলবো, এই সময়টাতে আপনি নিজেকে কিভাবে ম্যানেজ করেন, কি করেন যখন অনেক বেশি খারাপ লাগে, হতাশাগ্রস্ত হন? বাসা থেকে থেকে আমি খুব ধূমপান করি পরে, কিন্তু যখন আবার না পাই তখন হতাশাগ্রস্ত হই যে কি করবো, একা একা হাঁটাহাঁটি করি খানিকদিন যে, তারপর হঠাৎ বাসার সাথে আবার অনেক রাগারাগি, যখন যদি ওরা আমার কথায় কোনো অ্যানসার করে, আমার বিপক্ষে কোনো কথা বলে, তখন ওদের পর অনেক উত্তেজিত হয়ে যায় যে তোমরা কেন, তোমাদের জন্যই তো সবকিছু করো, এখন আমার এই অবস্থায় বিপদে পাশে থাকে না, আমি কাকে বলবো, মানে বিভিন্ন ভাবে তাদের পর অনেক উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছি, একটু মুডের ফ্লাকচুয়েশন হচ্ছে, অনেক বেশি কষ্ট হচ্ছে, সেই কারণে আমাদের অতিথিরা আলোচনা করবে, একটু শুনলে ভালো হয়, কেমন? আমাদের সবার তরফ থেকে অনেক সহমর্মিতা থাকলো। আচ্ছা, প্রথমে যেটা মনে হচ্ছে যে উনি পারছেন না, একটা ব্যর্থতা যে অনুভূতি সেটাকে অনেক বেশি ফোকাস করছেন। আমি ফেল করছি, আমি ফ্যামিলি ডিমান্ড মিট করতে পারছি না, ছেলেমেয়েরা আমার কাছে কিছু চাচ্ছে আমি দিতে পারছি না, তাদেরকে আবার খুলেও বলতে পারছি না, এই যে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, উনি নিজেকে পার্সোনালি ফেল মনে করছেন। যদিও আমি যখন বললাম যে এটা থেকে রিকাভার করবেন কেন, উনি তখন বলেন হ্যাঁ একটু সময় লাগবে, কিন্তু এই সময়টাতে উনি এবং বর্তমান পরিস্থিতির কথাটাও বললেন যে উনি হয়তো রিকাভার করতে পারছেন না, কিন্তু ওই হতাশাটা যে আমি আগে তো করতে পারতাম এখন পারছি না, এটাই ওনাকে পেইন দিচ্ছে। সো আপনি ওনাকে ইতিমধ্যে বলেছেন যে বিষয়টাকে উনি নিয়ে নিয়েছেন ওনার আত্মসম্মানের, যে আমি বাবা, আমার দায়িত্ব, কিন্তু আমি সেটা পারছি না, ব্যর্থ, এবং এটা আমার আত্মসম্মানের বিষয়, আমি ফেইল্ড একজন পুরুষ হিসাবে, একজন বাবা হিসাবে। তো এটাকে এভাবে না দেখে উনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে সময়টা যে কারো জীবনে আসতে পারে, সেটা চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, পরিস্থিতির কারণে, দেশের পরিস্থিতির কারণে, অনেক কারণেই হতে পারে। এই ব্যর্থতাটা ওনাকে, ওনার পূর্ণ সত্তা না, উনি এখান থেকে ঘুরে দাঁড়াবেন, ফাইট করবেন, আবার উঠে দাঁড়াবেন, সেটাই হচ্ছে ওনার আইডেন্টিটি, উনি সেটাই। এবং এই সময়টা উনি স্ট্রাগল করবেন, কষ্ট করবেন, ওনার ফ্যামিলিও কষ্ট করবেন, এবং এই স্ট্রাগলে একটা পার্ট উনি একা নিজে না নিয়ে সবাইকে নিয়ে নেওয়াটা, যে কারণে ওনার এই বিষয়গুলো শেয়ার করা দরকার। উনি যেভাবে কথা বলছিলেন, আমি ফিল করলাম যে উনি হয়তো এই কথাগুলো বলার মতো মানুষ পাচ্ছেন না, অনেক কথা বলছেন, একটা প্রশ্ন করছে অনেক উত্তর দিচ্ছেন, কথা বলার একটা খুব চাহিদা ওনার ভেতরে। তো এই যে কথা বলা, এটা যদি উনি ওনার পরিবার থেকেই শুরু করেন, ওনার ছেলেকে ডেকে বললেন যে দেখো বাবা, আমার বর্তমানে এই অবস্থা যাচ্ছে, ছেলে তো একটু বড় না, মেয়েটা ছোট, মানে উনি মনে করছেন যে এটা বলাটাও আমি ছোট হয়ে যাব কিনা, কিন্তু উনি ছোট হবেন না, মানে এই পরিস্থিতির জন্য তো সে দায়ী না, নিজেকে দোষারোপ করারও তো কিছু উনি এটাই ব্লেম করছেন। এবং আমি কেন ছেলেকে বলবো, এটা তো আমার ফেলিওর, ছেলের কাছে আমি ছোট হয়ে যাব, বাচ্চাদের কাছে আমি ছোট হয়ে যাব, এই যে একটা ফিয়ার, এই যে একটা ভয়, এই দ্বিধা ওনাকে আরো পেইনটা বাড়িয়ে দিচ্ছে। তো এখান থেকে মানে উঠে আসতে হলে একদিকে ওনাকে যেমন ফাইট করছেন ইকোনমিক অবস্থা ফিরিয়ে আনার জন্য, পাশাপাশি উনি ওনার এই যুদ্ধে ওনার পরিবারকেও কিন্তু সাথে নিতে পারেন, তারা ওনাকে সাপোর্ট দিলে উনি আরো সহজে এই ফাইটটা করতে পারবেন। আর তাছাড়া একটু পরোপকারী মানুষ মনে হলো শুনে, কিন্তু সেটা হয় না, পরিস্থিতিটা এখন ওই জায়গাতে নেই, তার নিজের বাচ্চারাই সাফার করছে। এখন এই ইচ্ছে করলেও হয়তো আগে করেছেন, কিন্তু এখন ইচ্ছে হলেও কিন্তু অন্য মানুষের উপকারটা আমি পরে করি, যখন আমার পরিবার ফ্যামিলি সেখানেই রাখি, আবার রিকভার করলে তখন আমি করব। একটু নিজেকে নিরস্ত করা ইচ্ছে হয়তো করে, কারণ যেহেতু সে মানুষকে হেল্প করতে ভালোবাসে, কোয়ালিটি হিসেবে এটা খুব সুন্দর একটা কোয়ালিটি। অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে নিজের মানে প্রয়োজনটাকে আগে মেটানোটাকে আমি গুরুত্ব দেব কিনা, সেটা নিয়ে বোধহয় একটু ভাবা দরকার, এবং সবাই মিলেই খুব খোলামেলা আলোচনা হতে পারে আর কি। মনজিয়া,
খোলামেলা আলোচনার জায়গাটাতেই যদি বলি, যেমন সন্তানদের সাথে নেতিবাচক টোনে না, মানে অবভিয়াসলি একটু রাগ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, সো ওই জায়গাটায় যদি খোলামেলা বলা হয়, অনেক সময় আমরা ভয় দেখিয়ে বলি যে আমার এই অবস্থা বা আমার হয়তো খুব বাজে অবস্থা। তো সন্তানদের ভিতরে কিন্তু ওরা দেখা যায় যতটুকু না বড় সমস্যাটা, যেহেতু ওদের লজিক্যাল ব্রেনটা তেমন ডেভেলপ থাকে না, ওরা আরো বড় করে দেখে, তখন ওদের ভয়টা আরো বেড়ে যায়। সেই জায়গা থেকে একটু নিউট্রালি বলা যে এরকম সিচুয়েশন আছে, অ্যাট দ্য সেম টাইম উনি সুন্দর করে বলছিলেন যে এইখান থেকে উঠে আসারও পথ ওনার আছে। সো এই জায়গাটাতে সন্তানদেরকে রিল্যাক্স করেও কিন্তু তিনি বলতে পারেন। পাশাপাশি একটু থাকে না যে ফ্যামিলিতে যে জিনিসগুলো চাহিদা রয়েছে সেগুলো একটু অ্যারেঞ্জ করার জায়গা, কোনগুলো আসলে এই মুহূর্তে ইম্পর্টেন্ট, এবং পরিবারের সবাই মিলেই ডিসকাস করা যে কোনটা প্রায়োরিটি, কোনটা পরে করলে হয়, এই জায়গাগুলো। আর আরেকটা জায়গা মনে হচ্ছিল যে উনি বলছিলেন যে আমি অন্যের কাছে সাপোর্ট চাবো কিনা। সো দু ধরনের সাপোর্টের কথাই যদি বলি, একটা আবেগীয়, ওনার হয়তো ওনার ওয়াইফও মানসিক হয়তো একটা চাপের ভিতর দিয়ে যাচ্ছেন, যার কারণে ওনার সাথে শেয়ার করতে গেলে উনিও বিরক্ত হয়ে যাচ্ছেন। সো কাছের কেউ না কেউ কিন্তু আমাদের থাকে যাদের সাথে আমরা একটু শেয়ার করতে পারি, এবং মাঝে মধ্যে স্যার যেটা বলেন যে আমাদের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনস আসেই, হ্যাঁ, কখনো কখনো খুব সুন্দরভাবে যাচ্ছে অ্যান্ড দেন একটু পড়ে যাচ্ছি, আবার উঠে দাঁড়াতে পারি। এটা হয়, হ্যাঁ, চাকরির ক্ষেত্রে হয়তো অতটা, মানে জীবনে সবার যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হয়, কারো জবের ক্ষেত্রে হয়, পড়াশোনায়। সো এটাই আসলে জীবন। ম্যাম যেটা বলেন যে গাছ ঝড়ে একটু পড়ে যাবে কিন্তু তারপরে আমরা আবার উঠে দাঁড়াতে পারি, সেই শক্তিটা আছে। সো সেই সময়টাতে আসলে একটু সাপোর্ট দরকার চারপাশের মানুষের। তো উনি যদি একটু আবেগীয় জায়গাটা থেকেও যারা তাকে বুঝেন, হ্যাঁ, মনে হয় যে যারা তাকে কটূক্তি করবেন এরকম কিন্তু থাকে একটা দুটো মানুষ, তাদের সাথে শেয়ার করলেও কিন্তু ওনার অনেক হালকা লাগবে। এবং উনি চাইলে আমাদের এখানে প্রফেশনাল থেরাপিটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে কিন্তু প্রোভাইড করা হয়। তো এখানেও উনি যেতে পারেন। অনেক সময় থাকে যে যখন আমি মানসিক চাপের ভিতর দিয়ে যাচ্ছি তখন আমার আবেগীয় যে পার্টটা আছে ব্রেনে সেটা অনেক অ্যাক্টিভ, আমি তখন ওয়েগুলো দেখতে পারি না। তো একটু মানসিকভাবে যদি একটু শান্ত হই তখন দেখা যাবে যে অনেকগুলো ওয়ে আছে। এবং আমি একটু বলবো যে উনি যেহেতু রিলিজিয়ানে বিশ্বাস করেন, ধর্মের জায়গা থেকে, সো সেই আস্থাটা রাখা এবং নিজেকে বলা যে প্রত্যেকটা সমস্যারই কিন্তু সমাধান আছে, একভাবে না হলেও আরেকভাবে হবে। সো একটু পেশেন্স রাখা, এবং যেটা কথা থেকে বারবার চলে এসছে যে পরিবারের সবাই মিলে, পরিবার মানেই এখানে খোলামেলা আলোচনা হবে এবং একজন একজনকে সাপোর্ট করবে। আর একটু জাস্ট অ্যাড করব যে একটু নিজের দিকে খেয়াল করা, যেটা একটু রেগে যাচ্ছে অনেক সময় হয় না, নিজের উপরেও কিন্তু রাগ ওঠে যে আমি কেন ভুলটা করলাম, উনি অনেক বকা দিচ্ছেন নিজেকে, হ্যাঁ, তো নিজেকে দোষও দিচ্ছেন, হ্যাঁ, ওয়াইফও অনেক সময় বলছেন তুমি এই ভুলটা করলে না, এটা না করলেই হতো। সো তার জন্য নিজের সাথে নিজের একটু সখ্যতা তৈরি করা দরকার, এবং কিছু ব্যায়াম করা, কিছু মেডিটেশন করা, এগুলো বোধহয় আমার মনে হয় কিছুটা তাকে একটু লাঘব করতে পারে আর কি। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা সবাই। জি ম্যাম, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো আমি বিয়ে করছি আজকে প্রায় 12 বছর। তো আমি প্রথমে যখন আমার প্রথম বাচ্চা হয় তখন আমার অবস্থা খুব ভালোই ছিল। আচ্ছা। তো হচ্ছে কি এখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম আমার তৃতীয় বাচ্চা এখন, আমার অবস্থা এখন খারাপ না, তবে মানে প্রথমার্ধে যে ভালো অবস্থাটা ছিল সেখান থেকে একটু কিছুটা কমে আসছে, কারণ ইনকাম একটা লিমিট হয়ে গেছে আর খরচটা বেড়ে গেছে। আচ্ছা। তো এই বিষয়গুলো নিয়ে আমার ওয়াইফ জানে যে যখন আমার হাতে টাকা থাকে তখন আমি তাদের পর্যাপ্ত চাহিদা ফিল আপ করার চেষ্টা করি, কিন্তু এই মুহূর্তে আমি পাচ্ছি না, এতে সে যথেষ্ট অস্বস্তি বোধ প্রকাশ করতে। কিন্তু সে জানে যে আমার কাছে টাকা আসলে আবার আমি মানে স্বাভাবিক করবো আর কি। এগুলো হচ্ছে কি একটা পর্যায়ে গেলে আমি যখন ফিজিক্যালি তার সাথে মিশতে যাই ঠিক তখনই সে আমার এই সমস্যাগুলো উপস্থাপন করে। কোন সময় একটুখানি আরেকটু যদি বললে ভালো হয়। কোন সময়? যখন আমরা যখন স্বাভাবিকভাবে যখন আমি তার সাথে মিশতে যাই। আচ্ছা, তখন মিশতে যাওয়া মানে শারীরিক সম্পর্ক? জি জি। আচ্ছা আচ্ছা, ওকে। তখন সে আমার এই সমস্যাগুলো মানে অভাবের বিষয়গুলো উপস্থাপন করে যে আমার এটা প্রয়োজন ছিল, তুমি এটা প্রয়োজন ছিল, এটা পারো না, এই কারণে।
এই বিষয়গুলো আমি মানে যতটুকু মানসিক চরম ভাবে তখন একটু অস্বস্তি বোধ করি। আমি বোঝানোর চেষ্টা করি যে আসলে তুমি এই আমার আপত্তিগুলো, তোমার এই আপত্তিগুলো আমায় আগে পরে তো বলতে পারো, এই মুহূর্তে বলা কি প্রয়োজন? হ্যাঁ, তারপরে সে ওই মুহূর্তে এটা উপস্থাপন করে খুব পরিমাণ বেশি। একটা পর্যায়ে আমি অস্বস্তি বা বিরক্ত হয়ে তার থেকে 5 দিন 7 দিন 8 দিন দূরে থাকি। সেই দূরে থাকাতে সে এই কথা বলে না যে মানে কেন দূরে আছো, মানে তার মানে ওই ফিলিংসটা থাকে না আমার প্রতি, যে হাজবেন্ড হিসেবে যে দায়িত্ব ওগুলো খুব বেশি প্রকাশ করেন। তার ধারণা হলো এরকম যে তুমি মদ খাও কি করো না করো, তুমি আমার জন্য একটা গিফট নিয়ে আসবা, এটাই উত্তম। তা আমি চাচ্ছি যে না, আমি মানে তোমার গিফট না দিতে পারলাম, যে তোমার সাথে ভালো আচরণ করার মানসিকতা রাখি, মানে ভালো থাকার চেষ্টা করি, এটা সে চাচ্ছে না। মানে বিলাসিতার মানসিকতাটা তার ভিতরে একটু বেশি ম্যাম। আচ্ছা, মানে বিলাসিতা বলতে আমরা কি বিলাসিতা বলতে যেমন মানে আমার এটা প্রয়োজন ছিল, আমার একটা কানের দুল পছন্দ হয়েছে, আমার এই জামাটা পছন্দ হয়েছে, আসলে ওর মানে পরিমাণ প্রয়োজন নাই, জামা আছে প্রয়োজন আছে, মানে তারপরে চাচ্ছে হলে ভালো হইতো, এই ইত্যাদিগুলো। আচ্ছা আচ্ছা, ওকে। মানে যেহেতু চাহিদাগুলো অনেক সময় পূরণ করা যাচ্ছে না, সেখান থেকে রাগ থেকে সে মানে ওই যখন আমরা আরেকটু ঘনিষ্ঠ হচ্ছি তখনই তার এই কথাগুলো বলে দিচ্ছে। আমি অনেক সময় বলি, আমি আমার ওয়াইফ আবার শিক্ষিতা, ডিগ্রি পাস, আমি অনেক সময় বলি যে তুমি এই বিষয়গুলো কি আগে পরে বলা যায় না? হ্যাঁ, তারপরে ওই সময় তখন উনি কি বলেন এই কথাটা বলার পরে? মানে তোমার এই সময় মানে মনে হয় যেন ওই সময় মানে তার বলার একটা সুযোগ। আচ্ছা, মানে তখন মানে এই কথাগুলো তুমি আগে পরে বলতে পারো, এটা বলার পরে স্ত্রীর উত্তরটা কি থাকে, উনি কি কিছু বলেন? ওর উত্তর থাকে যে তোমারে অন্য সময় বললে তুমি শুনবা না, এখন তুমি শুনবা, কারণ এখন তোমার প্রয়োজন আছে। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে একটু দুর্বল জায়গাতে আর একটু আঘাত করে ফেলছে মনে হচ্ছে যেন। ওকে, এবং তাতে করে সেই সম্পর্কটাও বাধাগ্রস্ত হচ্ছে। তো অনেকটাই বাধাগ্রস্ত। তখন আমি যদি ফিরে আসি তাহলে সে মনে কষ্ট পাবে, আর আমিও হয়তো মানে আমার মানসিকতা এরকম, তখন ফিরে আসলে আমি দেখা গেছে 1-2 মাসও তার সাথে হয়তো কথা বলুম না। তুমি মানে আমার এই আচরণটা কেন করতেছো, এটা আমার ভিতরে খুব কষ্ট দেয় না। আচ্ছা, এবং কথা যখন বন্ধ রাখা হচ্ছে তখন কি সে চেষ্টা করে যোগাযোগ করতে বা কথাটা আবার শুরু করতে? যোগাযোগ করতে বলতে আমরা বাসার ভিতরে থাকি, কথা হয়তো কম বলি, আমি বাচ্চাদের সাথে কথা বলি, ও বাচ্চাদের সাথে কথা বলে, প্রয়োজনগুলো বাচ্চাদেরকে বলে, আমি আমার মতো করে চলি, এতটুকু। মানে স্ত্রীর পক্ষ থেকে আর রিকানেক্ট করার চেষ্টাটা হয় না? না না না। আচ্ছা, পরে জাস্ট কথাটা আবার শুরু হয়, দুজনের কথা বলা শুরু হয়, একসাথে শুরু হয়ে যায়। ওকে, বাচ্চা কতজন জানো? আমার বাচ্চা 3 জন না। 3 জন। বয়স কত ওদের? প্রথম বাচ্চার বয়স 11 বছর, আর লাস্ট বাচ্চার বয়স 4 বছর। 4 বছর। মাঝখানের জন? মাঝখানের জন 6 বছর বা 7 বছর। 6 4 একটু ঘন ঘন মনে হচ্ছে না? শেষের দুজন তো খুব তার অল্প। 11 6 আর 4। হ্যাঁ, মানে শেষের দুজন একটু কাছাকাছি বয়স আর কি, তাই তো? তাহলে প্রশ্নটা একটু জানলে ভালো হয়। আজকের জন্য প্রশ্নটা কি? হ্যালো ম্যাম, মানে আমার প্রতি মনে হয় যেন আন্তরিকতার গ্যাপ। হ্যাঁ, সেটা তো অবস্থানটা শুনছি, আমাদের কাছে প্রশ্নটা কি? মানে এটা কি আমি মানে পরিত্রাণের উপায়টা কি, আমি তাকে কিভাবে বোঝাবো যে না? আচ্ছা, কিভাবে বোঝাবো স্ত্রীকে? ওকে, একটুখানি লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন আছে নিশ্চয়ই, একটু লাইনে থাকতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে ইয়ের কথা, আর্থিক অসচ্ছলতার কথা, এটা কত বছর ধরে আপনার হচ্ছে? ম্যাম, আর্থিক অসচ্ছলতা বলতে কি মানে ও তো ওই প্রভাবিত না, ধরেন যেটা আমার প্রয়োজন নাই সেটা যখন আমার থেকে কিনতে চাই বা চাইতে চাই, তখন আমি বলি যে এটা খুব বেশি প্রয়োজন নেই, কেন নিচ্ছ? কারণ আমি এই টাকাগুলো দিতে অন্য কিছু করতে পারি। আচ্ছা, আরেকটু জানতে চাচ্ছি, আপনাদের যেহেতু 12 বছরের সম্পর্ক, আপনার ওয়াইফের ভিতরে বলছিলেন যে একটু বিলাসিতার ছোঁয়া আছে, সো এটা কবে থেকে দেখছেন? প্রথম থেকে নাকি ইদানিং বেড়ে গেছে? মনে হচ্ছে ইদানিং, মনে হচ্ছে। বলতে কতদিন ধরে? ধরেন 2-3 বছর। আচ্ছা, এই সময়টাতে আপনার বয়স এবং আপনার ওয়াইফের বয়স কত? আমার বয়স 42 কি 43, আর আমার ওয়াইফের বয়স 30 কি 32। আচ্ছা, ওকে, ঠিক আছে। তার মানে অলমোস্ট 10 ইয়ার্স অ্যাপার্ট না? জি জি।
ওকে, একটু লাইনে থাকতে হবে। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে আপনি বলছিলেন আপনার ওয়াইফকে যখন বলেন যে, আপনি যখন বলেন যে তুমি এখন কেন এটা জিজ্ঞেস করছো, উনি তখন পাল্টা বলছেন যে তোমার এখন প্রয়োজন, তুমি এখন শুনবে, সেজন্যই বলছি। তো উনি যে দাবিটা করছিলেন, আপনি কি ইউজুয়ালি সেই দাবিটা কি পূরণ করে দেন? দাবিটা মানে যতটুকু সম্ভব ততটুকু তো চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, মানে উনি যে ওই সময়ে প্রশ্ন এই দাবিটা তোলেন এবং পরে দেখা যায় যে আপনি হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, মন খারাপ হচ্ছে, কথা বন্ধ থাকছে। আমি রাগি যাচ্ছি না, তবে আমি মনে মনে মন খারাপ হচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে আপনি যখন দাবিটা আবার পূরণ হয়ে যাচ্ছে তখন আবার সম্পর্কটা আবার স্বাভাবিক হচ্ছে। জি জি, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের বোঝা যাচ্ছে যে খুব মনোকষ্টের ভেতর দিয়ে যেতে হচ্ছে। আমাদের অতিথিরা আলোচনা করবে, একটু শুনলে ভালো হয়, কেমন? ওকে, তুমি শুরু করবে আগে। আচ্ছা, ওয়াইফের কাছ থেকেও শুনতে পারলে ভালো হতো। হ্যাঁ, আমরা এই সুযোগটা আজকাল পাচ্ছি না আসলে। একটা জিনিস ভালো যে ছেলেরা এখন তাদের মনের কষ্টের কথাগুলো শেয়ার করছেন, এটাও খুব, আজকে যে 3টা কল আসলো। ওয়াইফের কথাটা বলছিলাম কারণ উনি যেহেতু স্যার যে প্রশ্নটা করলেন যে তুমি এই সময়টাতেই আমার কথা শুনবে, আদারওয়াইজ শুনবে না, তো একটু আমার কাছে মনে হচ্ছে শারীরিক সম্পর্ক ছাড়াও মনের সম্পর্কের জায়গাটাতে হাজব্যান্ড ওয়াইফ একটু আপনার জায়গা থেকে, ওনার জায়গা থেকে উনি যদি একটু ইনিশিয়েটিভ নেন। এবং যেটা হয় যে আমরা সন্তান নেই, উনি ফার্স্টেই যখন বলছিলেন 3টি সন্তান আছে এবং আর্থিক অসচ্ছলতা, তখন ওনার ক্ষেত্রে না, ওভারঅল আমার মনে হচ্ছিল যে আমরা আসলে কেন কিন্তু সন্তান অসচ্ছলতা সে বলছে না, একটু বলেছিলেন প্রথম দিকে। হ্যাঁ, যাই হোক, তো হ্যাঁ, মানে আমরা সন্তান কেন নিচ্ছি না বলছিল যে অসচ্ছলতা বলবো না এটাকে, কিন্তু স্ত্রীর এখন চাহিদাটা বেড়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। বিলাসিতা। সো ওইটাই আর কি, যে থাকে না যে অনেক সময় 3টা সন্তানকে যখন লালন পালন করছেন, ওয়াইফ কিন্তু মা হিসেবে টায়ার্ড হয়ে যান, এবং ওই সময়টাতে দেখা যায় যে আমাদের মেয়েদের কিন্তু আত্মবিশ্বাস কমে যায়, অনেক সময় বিষণ্ণতার ভিতর দিয়েও যায়। সো ওই জায়গাটাতে হাজব্যান্ডরা অনেক সময় জানতে চায় না আসলে আমার ওয়াইফ কেমন আছেন। অবভিয়াসলি উনি ওনার সম্পর্কটাকে প্রাধান্য দিচ্ছেন। আমি বলবো যে শারীরিক সম্পর্কের আগে ওনার সাথে একটু কথা বলা, ওনাকে একটু শোনা। অনেক সময় আমরা শুনতে গিয়ে অনেক বেশি পরামর্শ দিই, পরামর্শ না দিয়ে তার ওয়াইফের কি সমস্যা হচ্ছে বা তিনি কেমন আছেন, হ্যাঁ, এবং তার সাথে আত্মিক সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কটা যত ভালো হবে তার ওয়াইফ কিন্তু ভালো ফিল করবে। এবং হতে পারে কিনা যে তার ওয়াইফ এই বিভিন্ন জিনিসপত্র কেনার মাধ্যমে নিজেকে একটু, থাকে না যে মানসিকভাবে একটু ভালো থাকছেন কিছুটা সময়। কারণ বিবাহিত জীবনে 12 বছর হয়ে গেলে একটা আমাদের মনোটোনাস লাইফ চলে আসে, একই জীবন, একই ইয়ে। সো সেই জায়গাটাতে একটু খেয়াল করা, এবং ওয়াইফের উপর অনেক বেশি দায়িত্ব পড়ে যাচ্ছে কিনা। অনেক সময় আমরা ভাবি যে বাচ্চা লালন পালন করার দায়িত্ব শুধু ওয়াইফেরই, সো সেই জায়গা থেকে ওয়াইফও টায়ার্ড হয়ে যাচ্ছেন কিনা। তো একটু ওই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আরেকটা যেটা হচ্ছে যে নিজে চুপ হয়ে যাওয়া, অনেকদিন কথা না বলা, এটার ব্যাপারে বোধহয় একটু চিন্তা, রিথিঙ্কিং করা যেতে পারে। কারণ আমি যদি চুপ হয়ে যাই তাহলে কিন্তু ওই পক্ষ আর কিন্তু উদ্যোগ নিচ্ছে না, তাতে করে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। তারা অন্য কথা বলছে, বাচ্চাদের সামনে হয়তো অনেক দুজনের সঙ্গে হয়তো মানে অন্যভাবে কমিউনিকেশন হচ্ছে, কিন্তু এই যে ব্যাপারটাতে ভদ্রলোক চুপ হয়ে গেলেন, সেটা ওয়াইফকে কমিউনিকেট করতে পারলে ভালো হয়। শুধু মুখে না বললেও লিখিতভাবেও কিন্তু আমরা বলতে পারি যে আমি এটা নিয়ে খুব কষ্ট পেয়েছি, আমি এটা নিয়ে, আমরা কি এটা নিয়ে একটু কথা বলতে পারি কিনা, তাই না? সেটা আলোচনা না করে আবার কথাটা শুরু হয়ে যাচ্ছে, তাতে প্রবলেমটা কিন্তু ওখানেই থেকে যাচ্ছে। উই ডোন্ট গো ব্যাক টু দ্য প্রবলেম। সো এটাই আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল করা দরকার। আমি আপনাদের সাথে আরেকটা যেটা অ্যাড করব, আমার মনে হয় যেটা বলছেন মঞ্জিয়াও যেটা বলেছে, খুবই এই জায়গাটা একটা মিসিং আছে, মানে শূন্যতা আছে। কেন বলবো? কারণ ওয়াইফ কিন্তু একটা খুব স্ট্রং মেসেজ দিয়ে দিয়েছে, তোমার এখন প্রয়োজন, এখন তুমি শুনবে। তার মানে কি? মানে অন্য সময় উনি শুনছে না, উনি অন্য সময় উনি ফিজিক্যালি আছেন বাট সাইকোলজিক্যালি নেই। ওয়াইফ এটা জেনে গেছে, 12 বছরের সংসারে এটা বুঝে গেছে যে ওনাকে তখনই কথা শুনবেন যখন ওনার প্রয়োজন। সো এটা ওই সময়টা ইন্টিমেট মোমেন্টেই উনি নিয়ে এসেছেন, বাট এটা কিন্তু অ্যাজ এ হোল মেসেজ। উনি আছেন পরিবারে কিন্তু ফিজিক্যালি হয়তো সাইকোলজিক্যালি নেই।
এবং ওয়াইফ যখন ওনাকে পাচ্ছেন তখন এই দাবিগুলো বলছেন, উত্থাপন করছে। হ্যাঁ, ওয়াইফের ক্লান্তি আছে, অনেক কিছু আছে, জীবনটা 12 বছরের সংসার, ওনা এর বাইরেও অনেক কিছু চাহিদা আছে, কিন্তু উনি কিন্তু হাজবেন্ডকে পাচ্ছেন না। তো সেখানে আমার মনে হয় যদি উনি চাইলে এভাবেও কথা বলতে পারেন, আচ্ছা তুমি ওই সময় না বলে এখন বলো তুমি কি চাও, তুমি কি ভাবছো, তুমি কেমন আছো, তোমার কথা বলো, কাছে যাওয়া, সাইকোলজিক্যালি কাছে যাওয়া। তাহলে আমার মনে হয় এই কনফ্লিক্টটা, এই ইস্যুটা হয়তো উনি রিকভার করতে পারেন। আরেকটা বিষয় হলো উনি কিন্তু ওয়াইফ যখন এই সময়টা দাবি করছেন, উনি কিন্তু সেই দাবিটা পূরণ করছেন। হ্যাঁ, সো এটাও কিন্তু রেইনফোর্সড হচ্ছে বিহেভিয়ারটা। তো ওয়াইফ জানে যে এই সময়টায় আমি যদি আমার কথাটা, দাবিটা উপস্থাপন করি, এটা পাওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা প্রশ্ন, মানে কানেকশনটা ওয়াইফ ওখানেও হয়ে গেছে। ওয়াইফ বিষয়টাকে এভাবে নিয়ে নিয়েছে যে এই সময়টায় আমি তার সাথে যদি চাই সেটা আমি পাবো, অন্য সময় আমি পাচ্ছি না। সো উনিও সেটা সেভাবেই অবলাইক করছেন, ওয়াইফের যেটা দাবি, উনি হয়তো একটা বিরোধ হচ্ছে, কথা বলছে না, বাট এক পর্যায়ে দাবি পূরণ হচ্ছে, আবার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। সো এই সাইকেলের ভেতরেই ওনারা কিন্তু চলছেন। সেটাই, মানে এটা নিজেরা আসলে অন্য সময় আলোচনাটা করলে ভালো হয়। একটা ফোন নিয়ে আসি ছোট্ট করে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু তাড়াতাড়ি বলতে হবে, আমাদের সময় ফুরিয়ে গেছে একদম। হ্যাঁ, মানে আমার 2-3টা প্রশ্ন ছিল, এখন আমি একটা প্রশ্ন করে একটা উত্তর দেবেন নাকি একবারে প্রশ্নগুলো করব? প্রশ্নগুলো আসুক, অসুবিধে নেই। হ্যাঁ ম্যাডাম, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি না হ্যান্ডিক্রাফট পছন্দ করি, মানে ধরেন নিজের থেকে কিছু বানাতে পছন্দ করি। তাহলে রাস্তায় কিছু জিনিসপত্র পড়ে থাকলে আমার গুলো মানে নিতে ইচ্ছে করে, নেওয়ার পরে আমার কনফিউজ হয়, মানে আমি কনফিউশনে ভুগি, এটা কি ঠিক হলো, এটা আমি নিলাম না নিলেও ভালো হতো। আবার ভাবি যে এটাতে তো আমি একটা মানে কিছু একটা রিসাইকেল করছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে কি মানে কাজটা একটু অন্যায় বা মানে অসুন্দর, নাকি এটা ঠিক আছে? এই ব্যাপারটা আমি একটু জানতে চাই। হ্যান্ডিক্রাফট পছন্দ করো, তারপরে মানে আমি হচ্ছে কি, মানে হাতে তৈরি, মানে ধরেন একটা বোতল আছে, সেটাকে আমি একটু রিসাইকেল করলাম, ধরেন একটা সসের বোতল, ওটাকে আমি একটা ফুল বানালাম। এখন রাস্তায় দেখছি যে একটা প্লাস্টিকের ফুল পড়ে আছে, একটা কিছু একটা পড়ে আছে, তখন আমি এটা মানে তুলি বা কুড়িয়ে নিই। আসার পরে আমি আবার আমার মন খারাপ হয় যে আমি এটা কি মানে ছাত্রামি হয়ে গেল কিনা, আমি কেন তুলে নিলাম। আবার দেখা গেছে কারো সিম্পল কোনো কিছু পড়ে গেছে, ধরেন একটা লিপস্টিক, একটা নেল পলিশ, আমার নিতে ইচ্ছে করে, নিলেও আমি মনে হয় কি যে এটা কি করলাম, কেন নিলাম। আবার না নিলেও মনে হয় কি যে এটা নিলাম না, অন্য কেউ তো নিল। মানে এই ব্যাপারটা আমি আসলে দোটানায় থাকি, আসলে মানে রাস্তায় পড়ে গেছে, একটু যদি আরেকটু যদি এক্সপ্লেইন করা যায়। রাস্তায় অনেক সময় দেখা যায় না, কেউ কিছু ফেলে দিছে রাস্তার পাশে, মানে এটা কোনো কাজ, মানে সে কাজের মনে না করে ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো মানে আমি তুললে মানে দেখা যায় কি আমার মানে মনে হয় কি যে, অথবা কারো একটা ব্যাগ থেকে পড়ে গেছে, তখন আমার মনে হয় কি মানে মানে দোটানার মধ্যে ভুগে, আর একবার আমার নিতে ইচ্ছা করে, একবার নিতে ইচ্ছা করেন, মানে কোনটা ঠিক? আচ্ছা, মানে কোন ধরনের জিনিস পড়ে গেছে একটু যদি বলো। যেমন সাপোজ ধরেন কারো একটা নেল পলিশ, হ্যাঁ, মানে দামি কিছু না, ছোটখাটো জিনিস, হ্যাঁ, তখন আমার মনটা নিতে চায়। আবার নিলেও আমি বাসায় আসার পর আমার মন খারাপ হয়, আমি এটা কেন করলাম, এটা তো মানে একটা অসুন্দর হয়ে গেল। আমি জানতে চাচ্ছি আসলে কি নেওয়াটা কি ঠিক নাকি না নেওয়াটা ঠিক। ওকে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে আমার একটা বেবি, তো আমার বেবির মধ্যে হচ্ছে কি আমি মানে নিজেকে গুটাই ফেলছি। ও যদি ভালো কথা বলে, ভালো কাজ করে, আমার সারাদিন ভালো লাগে। ও যদি একটু মিসবিহেভ করে, আমার খারাপ লাগে। তো আমি চাচ্ছি এখান থেকে বের হতে, আমি আমার মতো করে বাঁচতে চাই। তো আমি এর আগে আপনার সাথে কথা বলছিলাম, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি তো মানে অনেক মানে কি বলেন, অনেক কল দেয়। ঠিক আছে, তো আমার তো তো হাজবেন্ড মারা গেছিল, তো আমি এখন বিয়ে করছি, ও দেশের বাইরে, একটাই ছেলে, বেবি হচ্ছে না। এখন আমি এখান থেকে বের হতে চাই, আমি চাচ্ছি ওদের মানে 13 টিনেজে পাচ্ছে, এইবার 9-এ উঠছে। তো ওর জীবন, ও একটা সময় আমার থেকে আরো দূরে যাবে, কিন্তু আমি যদি ওর মধ্যে একটা মানে আটকে গেছি, এখান থেকে আমি বের হতে যাচ্ছি। এটা কি বাচ্চার মধ্যে আটকে গেছো? হ্যাঁ হ্যাঁ, মানে ও যদি ধরেন ভালো কাজ করে, ও একটু ভালো মতো পড়াশোনা করছে, ভালোভাবে খাচ্ছে, ভালোভাবে ঘুমাচ্ছে, ভালোভাবে কথা বলছে, আমার ভালো লাগে। ও একটু মিসবিহেভ করলো, ও একটু করলো, আমার খারাপ লাগছে। আমি এখান থেকে বের হতে পারি না, এখানে আমি মানে আটকে গেছি, এখান থেকে আমি বের হতে চাচ্ছি। আচ্ছা, তোমার হাজবেন্ড আগের হাজবেন্ড মারা গেছেন বলে? জি জি। এখন তুমি রিম্যারি করেছো?
জি। আর এই যে সন্তানটি আছে সে আগের বিয়ের থেকে আসা, তাই তো? জি জি। আর হাজবেন্ড এখন দেশের বাইরে আছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, এই বিয়েটা করেছো কতদিন? এটা 10 বছর হয়ে গেছে। আচ্ছা, এটা তো অনেক দিন হয়ে গেছে। আসেন উনি দেশে আসেন হাজবেন্ড? আসে যায়, কিন্তু আমার আবার বেবি হচ্ছে না, আমার থাইরয়েডের সমস্যা, আমার ঘন ঘন ঠান্ডা লাগে, গলা বসে যায়, এটা আমার অনেক কষ্ট দেয়। না, হাজবেন্ড কত ফ্রিকোয়েন্টলি আসেন? বেবি না হওয়াটা তো আরেকটা ইস্যু। মানে সব মিলে আমি খুব কষ্টে থাকি। না, হাজবেন্ড কত ফ্রিকোয়েন্টলি আসেন সেটা বলছি। কতদিন যাবত আছে সেটা? না, হাজবেন্ড কি বিদেশে আছেন? হ্যাঁ হ্যাঁ, দেশের বাইরে। উনি আসা যাওয়া করেন কত ফ্রিকোয়েন্টলি সেটা জানতে চাচ্ছিলাম। 2 বছর 3 বছর। 2-3 বছর পর পর আসেন? জি, মানে এবার এখনো মানে এটা তো 25, আস্তে আস্তে ডিসেম্বর হবে 3 বছর। 3 বছর পরে, আচ্ছা। কিন্তু তোমার যাওয়ার কোনো কথা হচ্ছে না? আমি জানি না কোন দেশে আছেন, সেটা বলার দরকার নেই, কিন্তু তুমি যাওয়ার কথা ভাবছো? না, আমি দেশে আমার ছেলেকে ছেড়ে আর কোথাও যেতে চাচ্ছি না। ছেলেকে 30 বয়স হয়ে গেছে, এখন আর আমার ইচ্ছেও করছে না। আচ্ছা আচ্ছা, ওকে। আর তোমার কি একটু কোনো একটা চিন্তা মাথায় ঢুকলে আর বের করতে পারো না, এরকম কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু অবসেশন আছে? জি জি, আমি সবকিছুর মধ্যে দোটানায় থাকি। যেমন এটা যদি 5 টাকা কিনি, তখন আমার মনে হলো কি যে আমি এটা কেন কিনলাম, আবার না কিনলে ভাবে তো টাকা তো থাকে না, কিনেই ফেলতাম। আবার একটা কেনা তো পাশের দোকানে আবার দাম দরটা যাচাই করি, আমি কি ঠকে গেলাম? হ্যাঁ, বুঝেছি, একটা সংশয় সব সময় কাজ করছে, অ্যাংজাইটির ইস্যু আছে। একটু লাইনে থাকো, আমাদের সময়টা তো সংক্ষিপ্ত হয়েছে, একটু লাইনে থাকো, চট করে যদি কোনো প্রশ্ন থাকে। ওর কোনো প্রশ্ন নেই? দুটো প্রশ্ন করতে চাচ্ছি। একটা হচ্ছে, আপনি বলছিলেন যে লিপস্টিক কারো পড়ে গেল, এখন এটা কি এমন হয় যে আপনি দেখতে পাচ্ছেন পড়ে গেল, আপনি মানুষটাকে জানালেন না এবং মানুষটা চলে গেল, তখন নিয়ে নিলেন, নাকি এমনি পড়ে থাকা জিনিস দেখে আপনি নিয়ে নিচ্ছেন? না না, পড়ে থাকা। আচ্ছা, মানে আমি এটা একটা, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে, আপনি ঢাকায়, আপনি বাংলাদেশে যেহেতু আছেন, আপনার সাথে পরিবারে আপনার সন্তান ছাড়া আর কেউ আছে? না, আমার ছোটবেলায় মা বাবা সব মারা গেছে, আমার ভাই মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, হাজবেন্ড মারা গেছে, আমি একদম টোটালি সারাদিন একাই থাকি। বাচ্চাটার জন্য জবও করতে পারি না, আমি মাস্টার্স কমপ্লিট করছি রাষ্ট্রবিজ্ঞান থেকে, কিন্তু ওকে মানে বড় করতে গিয়ে ওকে কার কাছে রাখবো, ইনসিকিউর ফিল করে আমি কিছুই করতে পারি না। বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, আর প্রশ্ন আছে? অনেক অনেক ধন্যবাদ। আমরা চট করে আলোচনা করছেন আমাদের অনুষ্ঠানে অতিথিরা, একটু শুনলে ভালো হয়। কামাল। আচ্ছা, আমার যেটা মনে হয়, উনি হাজবেন্ড তো অনেক দিন পরে আসছেন, ওনার সন্তানও বেশি বড় নয়, ওনার সাথে কেউ থাকেও না, এক ধরনের নিঃসঙ্গতার মধ্যে উনি আছেন। লোনলিনেসটা ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি দুটাই আছে। যে এই যে ইস্যুটা বলছেন যে দোটানার বিষয়টা, মানে কুড়িয়ে পাওয়া জিনিস আমি তুলে নিলাম, সেটা নিয়ে আবার আমি অপরাধ বোধেও ভুগছি, কেন নিলাম সেটাও হচ্ছে। কিন্তু আসলে তো অপরাধ বোধ থাকার কথা না, কারণ কুড়িয়ে পাওয়া জিনিস উনি কোনো অন্যায় করছেন না, কোনো অপরাধ নয় কারো, এবং এগুলো কোনো খুব দামি কিছুও নয় যে কারো জিনিস উনি নিয়েছেন, কিন্তু অপরাধ বোধটা আসছে। হয়তো ওনার ভেতরে কোনো একটা নিজেকে নিয়ে একটা অতৃপ্তি অনেক কিছু আছেন, খুব অল্প সময় আসলে বোঝা সম্ভব না। তো এটা ওনাকে আমার পক্ষ থেকে যেটা খুব স্ট্রং একটা রিকমেন্ডেশন, উনি একটু একজন সাইকোলজিস্ট কারোর সাথে কথা বলা। ওনার ভেতরে অনেক কষ্ট জমে আছে, যেগুলো এই সময় উনি বলতে পারেননি, যেহেতু সময়েরও স্বল্পতা ছিল, আমরা এক্সপ্লোর করতে পারিনি। সো এটা ভালো হয় কারোর সাথে কথা বলে বিষয়টা নিয়ে একটু কাজ করা, নিজের সাথে নিজের অসুবিধাগুলো বোঝার চেষ্টা করা। এবং ডিপ্রেশন, অ্যাংজাইটি দুটোই কাজ করছে মনে হচ্ছে। মঞ্জি সেম কথাই বলবো স্যারের সাথে, যে এই যে দোটানা বা এই যে কনফিউশন কোন একটা কাজ করার পর, অবভিয়াসলি এটা আজকের না, এটা হতে পারে ছোটবেলায় কোনো না কোনো অভিজ্ঞতা থেকে তিনি এটা তার মাথায় চলে এসছে, এখন ব্রেনে হয়তো এটা ছোটবেলায় কেউ বলেছেন, এখন হয়তো তার মাথায় টেপ রেকর্ডারের মতো নিজে বলতে থাকেন। সো এটা কিন্তু আসলে খুব ডিস্টার্বিং, তার চিন্তা আসছে এবং তিনি একটা বিহেভিয়ার করার পরে ভাবছেন এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। এবং ওনার যেহেতু অনেক কাছের, যারা আমরা বলি যে খুব কাছের মানুষ অনেকেই মারা গেছেন, অনেক ট্রমা থাকার কথা, তো সেই জায়গা থেকে আমিও হাইলি রেকমেন্ড করবো উনি যদি একটু সাইকোলজিক্যাল কাউন্সেলিংটা করেন। আর আরেকটা মনে হচ্ছে একটু অবসেশনেও ভোগে, কারণ যে বাচ্চা নিয়ে সারাক্ষণিক চিন্তা, ওটা কিন্তু আবার বাচ্চারও ক্ষতি করে দিতে পারে আর কি, তাই না? যে বাচ্চা কিন্তু খুব ছোট না, একদম ছোট হলে একটা কথা ছিল অ্যাডোলেসেন্ট চাইল্ড,
তো বাট সব সময় যখন তাকে নিয়েও আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি, তাকে আগলে রাখছি, এটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর হওয়ার কথা আর কি। তো আমরা বোধহয় সবাই একমত যে প্রফেশনাল সাইকোলজিস্ট যারা প্রশিক্ষণ প্রাপ্ত এরকম কারো কাছে গিয়ে কিছুদিন সেবা নিলে আমার মনে হয় সে অনেকটা ভালো ফিল করবে। অর্থাৎ আরো প্রশ্ন ছিল আমরা অল্প সময়ের জন্য নিতে পারিনি। আমাদের কি সময় শেষ? 1 মিনিট সময় আছে, কিছু অ্যাড করতে চাও? বিষয় আমার কাছে যেটা ভাবছিলাম বলবো, মানে এই যে কুড়িয়ে পাওয়া জিনিসটা উনি নিচ্ছেন, কেন নিচ্ছেন? মানে ওনার কি কোন অনেক কিছু না পাওয়ার একটা কষ্ট আছে বোধহয়। উনি বলছিলেন যে একটা কথা বলছিলেন যেটা লাস্টে, আমার প্রিয়জন বা কাছের অনেক মানুষ মারা গেছে, কাছের অনেক মানুষ মারা গেছে, মানে একটা পেইন থেকে বলা। তো ওখানে আমার মনে হচ্ছিল যে কুড়িয়ে পাওয়া জিনিস, উনি কি নিজেকে সেটার সাথে কোনোভাবে কানেক্ট ফিল করেন? একটা ইনসিকিউর ফিলিং আছে এইখানে। তো আমি এটাকে বলবো না যে ওনার অবসেশন, বা সেটা হয়তো আরেকটু এক্সপ্লোর করলে ওনার অন্যান্য আরো বিহেভিয়ারগুলো দেখলে বা জানলে বোঝা যাবে। এই জন্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে বসলে উনি হয়তো এটা ধরতে পারবেন। আমি এই কানেকশনগুলো যদি দেখিয়ে দিতে পারেন, ওনার জীবনে যেই ক্যাটাগরিতে যেভাবে উনি চালিয়ে যাচ্ছেন একা একা, সেখানে কিছু পরিবর্তন আনা যায় কিনা। কারণ ওনার হাজবেন্ড আসছেন না, দীর্ঘদিন পরে আসছেন, হয়তো ফোনে যোগাযোগ আছে, কিন্তু একজন মানুষ কাছে থাকা আর ফোনে যোগাযোগ করা অনেকখানি পার্থক্য, অনেক ডিফারেন্স। তো ওনার লাইফস্টাইলে কোনো চেঞ্জ আনার প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে হয়তো। বন্ধু বান্ধব আছে কিনা আমরা জিজ্ঞেস করে নিই, বন্ধু বান্ধব থাকলে হয়তো ভালো হয়। আমরা শেষ করি, সময় একদম শেষ। সুপ্রিয় দর্শক, আজকে একদম সময় শেষ, বিদায় নিতে হবে। আর সে পর্যন্ত আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু সেটা হচ্ছে যে সে কি আমাকে ভালোবাসে নাকি আমাকে ব্যবহার করছে। আমরা ভালোবাসা সম্পর্কেই থাকি বা বিবাহিত সম্পর্কেই থাকি, অনেক সময় একটা সন্দেহ উকিঝুঁকি দেয় আমাদের মনে যে আসলে কি আমাকে ভালোবাসে নাকি আমি তার দ্বারা ব্যবহৃত হচ্ছি। এরকম একটা চিন্তা আমাদের মাথায় অনেক সময় ডিস্টার্বিং একটা চিন্তা আসে। সেই বিষয়টি নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি।